কি কাজ আপনার? ওর ক্যারেক্টার সার্টিফিকেট সাইন করা লাগবে। চেয়ারম্যান সাহেব বাড়িতে নাই, একটু দেরি হবে। হ্যালো, তোরা আসছিস? হ্যাঁ দোস্ত, তোর বাসার সামনে দরজা। আচ্ছা তোরা দাঁড়া, আমি আসতেছি। হ্যাঁ, কি অবস্থা? টাকা কই? টাকা পয়সা নাই। 500 টাকার 1 টাকা কমালেও কাট হবে না। গরিব মানুষ 1 টাকা দেবে না, টাকা ছাড়া কোনো কাজ নাই। এখন খরচ বাবদ তো বিভিন্ন খরচ হয়, টাকা ছাড়া কাজ হবে না। নাই যে গরিব মানুষ না কাম করবো। না থাকলে নাই, কাট হবে না। 500 টাকার 1 টাকা কমালেও কাট হবে না। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, প্রিয় লতিফ, কি অবস্থা? এই তো স্যার, মোটামুটি কাজ চলতেছে। টাকা পয়সা নিচ্ছিস সবার কাছ থেকে? সবার কাছেই 500 টাকা করে নিচ্ছি। 500 টাকার 1 টাকা কমালেও কাট করে দিচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, 1 টাকা কম হলেও কাট করে নিবি না। তবে মেম্বারের 2টা লোক আসছিল, এই ওদের কাট টাকা ছাড়াই করে দিছি। ও আচ্ছা আচ্ছা, মেম্বার নিজেদের লোক বাহে থাক, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে কোন ধরনের নিয়ম? কারোর কাছ থেকে টাকা নিচ্ছেন, কারোর কাছ থেকে টাকা নিচ্ছেন না? আমরা টাকা নিচ্ছি কি না নিচ্ছি সেটা সেই হিসাব করতে হলে তুমি তো ফাল পাচ্ছিস কেন? ফালতু আপনারাই করতেছেন। ফালতু কি পাচ্ছিস? আপনারা তো বেশি বারবার হয়ে গেছে। কিসের বার? হিসাব করতে হলে কি হয়ে গেছে? সেটাই বার খাওয়াবো। এটা পরে দেখা যাবে। দেখেছিস ছোট্ট মুজিব বৃষ্টির দিনে নিজের ছাতা বন্ধুদেরকে দিয়ে দিত, আর তুই একা একা কিটক্যাট খেয়ে যাচ্ছিস। তুই খাবি বললেই হয়। এই নে তোর জন্য আছে। তুই আবার খালি হাতে থাকবি, তুইও নে। তোরা চিন্তা কর, শেখ মুজিব কত সাহসী ছিল। তখন তো সোয়াদ্দি শেরে বাংলা অনেক বড় নেতা। তারা গোপালগঞ্জে গেল। গোপালগঞ্জে তারা এক স্কুলে গেল, সেই স্কুলের ছাত্র শেখ মুজিব। শেখ মুজিব তারা যখন চলে যাবে, তখন শেখ মুজিব তাদের পদার্থকে বললেন দাঁড়ান। তারপর সে বললো যে তার স্কুল হোস্টেল দিয়ে ছাদ দিয়ে পানি পড়ে, সেটা মেরামত করতে। কিন্তু আমরা যে সামান্য একটু এমপির কাছে রাস্তার যে সমস্যা সেটা বলবো, সেটা কি বলতে পারি? তাহলে ভাব সে কত সাহসী ছিল। এই জন্যই তো উনি বঙ্গবন্ধু, সবাই ওনার মতো হতে পারে না। শুধুই কি সাহস, বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য ওনার ত্যাগটা দেখ। তোরা কি জানিস পাকিস্তান প্রতিষ্ঠার পর এই পাকিস্তান সরকারের দুর্নীতি, বিমাতা সুলভ আচরণ, একচোখা মনোভাবের বিরুদ্ধে বঙ্গবন্ধু প্রতিবাদ করায় তাকে কতদিন জেল কাটাইতে হয়েছে? কতদিন? 4675 দিন, প্রায় 13 বছর। তার লাইফের 1/4 সময় তিনি কারাগারে ছিলেন। কত কিছু ত্যাগ করা লাগছে এই বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য। তারপরও উনি সংগ্রাম ছেড়ে দেননি, উনি চেষ্টা চালিয়ে গেছেন বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য। এর ফল আমরা পাইছি। স্বাধীনতা শব্দটা এখন পার্মানেন্টলি আমাদের। খারাপ লাগবে, কিছুই করেন নাই। পেটে ভাত না থাকলে তো এই জায়গা বাড়িওয়ালারা ভাড়া, এই 2 মাসে ভাড়া পাইব, কিছু মাপ ঠাপ চাইয়া কিছু কম টম দিয়া যাইতেছিল। তখন মধ্যরাত, রাজধানীর হাতির ঝিল, পাগলা মাজার গলি। দীর্ঘ 50 বছরের সংসার তখন পিকআপে তোলা প্রায় শেষ। মোহাম্মদ আলাল শরীফ শেষবারের মতো দেখে নিচ্ছেন সবকিছু। যে শহরে কেটেছে জীবনের এতগুলো বছর, ছেড়ে যাবার মুহূর্ত তাই অদৃশ্য করোনায় ভীষণ রকম দৃশ্যমান সাধারণ মানুষের কষ্ট। দেশজুড়ে লকডাউন চললেও পেট তো আর লকডাউন মানে না। তাই তো কিছু খাবার আশায়, পাবার আশায় কাঠফাটা রোদ থেকে নীরব অন্ধকার পর্যন্ত পিচঢালা রাজপথে অপেক্ষা।
সানেমের জরিপ বলছে দেশে প্রতি 4 জন দরিদ্র মানুষের 3 জনই পরিণত হয়েছেন অতি দরিদ্রে। নীল মাহবুবের রিপোর্ট। দিনের আলো নিভে গেছে, শহর জুড়ে ছেয়ে আছে রাতের অন্ধকার। তবে তারও চেয়ে বেশি নিকষ কালো অন্ধকার হয়তো ছেয়ে আছে এমন কত শত বুকের গভীরে। ক্ষুধার্ত মনগুলো তাই ভুলে গেছে ঘরে ফেরার গল্প। চলছে লকডাউন, কর্মঠ হাত দুটো যে বসে আছে বেকার। রেহানার নির্বিকার চাহনিতে তাই উপায় খুঁজে ফিরবার খড়কুটো প্রচেষ্টা। এখন তো কষ্টই আছে, এখন এতদিন তো মনে করো যাই হোক কাজ কাম করেছি, চলতে পারিছি, এখন তো চলতে পারিনি। একই রকম গল্প দিনমজুর মনির উদ্দিনেরও। সারা দিনের অভুক্ত পেটে ইফতার মিলেছে তার রাত 9টায়। লকডাউনে উপায় নেই ঘরে ফিরবারও। খুব কষ্ট বাবা, যা কর কোনো কাজ নাই, পোলাপানের কাজ নাই, সত্যি অনাহারে মরার ভাব আছে। আমরা তো দিন সত্যি বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে। ঠিক কথা। আমি তো আজকে ভ্যাকসিন দিলাম। কোনটা? সিনোফার্ম। আমি তো অনেকদিন আগেই পাইছি অক্সফোর্ডেরটা। ও ভালো। তারপরে কি অবস্থা? চলছে স্যার, করোনাকালীন সময় আর কি চলবে। আসলে লকডাউনে আমাদের কিছু করার নেই, স্কুল কলেজও বন্ধ, বাসায় বসে আছি, শুধু সময় কাটছে, ঘুম খাওয়া দাওয়ার উপরই চলছে। লকডাউনের মধ্যে দোকান খুলছেন যে লোকজন আছে, লোকজন তো আগে অল্প স্বল্প। বেচা কেনা ভালোই হয় না, খুব একটা বেশি হয় না, অল্প। চাচা দেন 4টা বিস্কিট দেন। মানুষজন যে কি কষ্টে আছে রে ভাই। আমাদের এলাকায় কামরুল ভাইকে চিনিস তো? ওনার বাবা মারা যাওয়ার পরে উনি চাকরির আশায় ঢাকায় গেছিল, তো একটা কেরানির চাকরি পাইছিল, কিন্তু 1 মাসের বেতন পাওয়ার পরে কি হইলো, লকডাউন শুরু হয়ে গেল। তো ওনার নাকি করোনাও হয়েছিল ওর ভিতরে। হ্যাঁ, তাহলে দেখ কি অবস্থাটা, বুঝতে পারছিস? আমাদের মজুদ 5 লক্ষ মেট্রিক টন ছাড়িয়ে গেছে এবং ভারত থেকে আরো 5.5 লক্ষ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। এই
করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে অর্থনৈতিক চ্যালেঞ্জও। লকডাউনে পোশাক শিল্প কারখানা খোলা থাকলেও সার্বিক সংকট কঠিন করে তুলছে প্রান্তিক মানুষের জীবনযাত্রা। পথে ঘাটে বাড়ছে কাজের খোঁজে কর্মহীন মানুষের সংখ্যা। এ অবস্থায় দুপুরে ত্রাণ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মহীন মানুষের মানবিক সহযোগিতায় এই পর্যন্ত 574 কোটি 9,27,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর ফলে উপকৃত হবে 1,24,00,000 পরিবার। তাদের পাশাপাশি মধ্যবিত্তের জন্য থাকছে খাদ্য সহযোগিতা। কর্মহীন মানুষের মানবিক সহায়তায় সরকার এ পর্যন্ত 574 কোটি 9,27,000 টাকা বরাদ্দ হয়েছে। এখানে সরকার বলতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দটা বলা হয়েছে। সরকার করোনাকালীন প্যাকেজ আর কোভিড দুর্গতদের জন্য নগদ সাহায্য দিয়ে অনেক ভালো কাজ করতেছে, তাই না? তা তো ঠিকই আছে, কিন্তু এই ত্রাণ আর সাহায্য যাদের দরকার তারা পাইতেই হয়। মানে হচ্ছে আমাদের এলাকায় ত্রাণের দায়িত্ব পাইছে সেই মুক্তার চেয়ারম্যান। তাহলে তো হয়েছে, যে চেয়ারম্যান বয়স্ক বিধবা প্রতিবন্ধীদের ভাতা মেরে খায়, তাহলে ত্রাণের টাকা যে পাবে সেটা কোনো গ্যারান্টি নেই। আরে তোরা তো জানিসই না একটা কথা, আগেরবার কাট করার সময় কে যেন চেয়ারম্যানের খাস লোক লতিফ মিয়াকে একটু জোরে গলায় কথা বলছে, যে সে টাকা নিচ্ছে কেন। সেই নিয়ে লতিফ মিয়ার কি রাগ হাতাহাতিও নাকি হয়েছিল, তাই নাকি? পরে তো সেই লোক আসছিল একটা সার্টিফিকেট করার জন্য, তাকে চেয়ারম্যান এমন মামলা দিছে যে তাকে এখনো পুলিশ খোঁজে। দেখো তাহলে অবস্থা। মুক্তার চেয়ারম্যান দুর্নীতিবাজ জানতাম, এ তো দেখে আস্ত শয়তান। আরে তোদের তো একটা কথা বলতে ভুলেই গেছি, সেদিন লেবুর সাথে দেখা হয়েছিল। তুই এখানে? আমি তো গেছিলাম চেয়ারম্যানের বাসায়। সবাই শুনলাম সরকার নাকি ত্রাণ দিচ্ছে গরিবদের জন্য। হ্যাঁ দিচ্ছে তো এটা। তবে আপনার তো চেয়ারম্যানের সাথে ভালো খাতির, যাতায়াত আছে, তবে কামরুল ভাই আর জলি চাচার জন্য কিছু করা যায় না? করোনা তো তাদের বেচা কেন নাই, খুব খারাপ অবস্থায় আছে। কিন্তু কি করে, লিস্ট তো হয়ে গেছে রে, চেয়ারম্যান তো দেখলাম নিজেদের আত্মীয় স্বজনদের সব ভরে ফেলছে। গ্রামের গরিবদের না দিয়ে ভাই চেয়ারম্যান নিজেদের লোকদের দেওয়াটা কেমন হয়ে গেল না ভাই? তুই জানিস চেয়ারম্যান কেমন লোক, কারণ তার কিছু করা হলেও যাবে না। দোস্ত অনেক হয়েছে, আমি আর নিতে পারতেছি না, এবার এর একটা বিহিত করতেই হবে। তোর কি মাথা খারাপ? উল্টে কেস দিয়ে দেবে। আমরা ভয় পাই জন্যই ওরা আমাদের ভয় দেখানোর সাহস পায়। মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার সার্টিফিকেট তো ওদের আমরা দেই নাই। দোস্ত মাথা ঠান্ডা কর, বোঝার চেষ্টা কর, তুমি অনেক ডেঞ্জারাস। তোদের লাইফের ভাই অনেক দাম, তোরা থাক নন্দলাল হয়ে। আমি যাচ্ছি চেয়ারম্যানের কাছে উচিত জবাব চাবো। জলিল চাচার কামরুল ভাইদের মতো সুবিধা বঞ্চিত মানুষের অধিকার আদায় করে নিয়েই আসবো। তোরা চাইলে আয়, না চাইলে নাই। আমি তোরা কি বুঝলি ও কেন চলে গেল? আমরা যে কুইবের জন্য এত পড়াশোনা করলাম, যে মানুষটাকে এত জানার চেষ্টা করলাম, তাকে আমরা পুরোপুরি অনুভব করতে পারিনি, তার চেতনাকে আমরা বুকে ধারণ করতে পারিনি। দোস্ত চল আমরাও যাই, আমরা তো কোনো অন্যায় করিনি, অন্যায় করলে করছে মুক্তার চেয়ারম্যান। চল চল। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর, তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর, তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ, তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ।